গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লেসন প্ল্যান। এবং বিএড এর এটি এতই গুরুত্বপূর্ণ যে সারা বছর যা কিছু শিখেছেন সেটি শ্রেণীকক্ষে ইমপ্লিমেন্টেশনের জন্য শিখন শেখানো কাজে সেটি ব্যবহারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেদিন আপনাদের একটা লেসন প্ল্যানের উপর কিছু কাজ করেছি। পরবর্তী সময়ে আমরা উপকরণের বিষয়গুলো দেখেছি, মোটামুটি একটা আইডিয়া নিয়েছি। প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা হয়েছে যে আজকে এই বিষয় নিয়ে আমরা আবার একটু কাজ করব, যেহেতু আমাদের খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমাদের সিমুলেশন ক্লাস করতে হবে এবং পরবর্তীতে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা শেষ করবেন আপনাদেরকে ফাইনাল প্র্যাকটিস টিচিং করতে হবে, লেসন প্ল্যান করা, ভাইবা পরীক্ষা, সিমুলেশন ক্লাস নেওয়া, এই বিষয়গুলো থাকে। সেজন্য আমরা এই বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিতে চাই। আমরা আজকে পাঠ পরিকল্পনা বলতে কি বোঝায়, হ্যাঁ, অর্থাৎ টোটালি লেসন প্ল্যানের উপরে আমরা আজকে ক্লাসটা করব। আপনারা কেউ একজন একটু শেয়ার করেন তো লেসন প্ল্যান কি। আমি এগুলো আজকে ওই ইয়েতে শেয়ার করবো, আপনাদের এই ইয়েতে একটু একটু করে কিছু শেয়ার করেছি অলরেডি, আর বাকিগুলো এখানে অথবা আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দিব। যে একজন একটু ধারণা দিবেন কি লেসন প্ল্যানটা কি। আচ্ছা, লেসন প্ল্যানটা হচ্ছে মূলত একটা কর্মপত্র, একটা নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ যেটাকে আমরা ক্লাস বলি, নির্দিষ্ট একটা বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে কে পড়াবেন, কিভাবে পড়াবেন, পাঠদান পদ্ধতিটা কি হবে, মূল্যায়ন মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন হবে, এই যে টোটাল বিষয়টা আছে এই বিষয়ের সুষ্ঠু একটা বর্ণনা, যেটা সেটাই হচ্ছে লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা। অর্থাৎ এই লেসন প্ল্যানটা সাধারণভাবে লিখিত হওয়াই হচ্ছে নিয়ম। তবে সব সময় আমাদের দেশে মাধ্যমিক স্তরের শিক্ষক বৃন্দ যারা আছেন, সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন, তাদের ক্লাসের পরিমাণ অনেক বেশি, 4টা 5টা বা তারও অধিক ক্লাস নিতে হয়, কখনো কখনো এমন ঘটনা ঘটে। তো সব সময় আপনি সুনির্দিষ্ট ভাবে এবং এই 5টা বা 6টা ক্লাসের লেসন প্ল্যান করাটা একজন শিক্ষকের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না। সেজন্য তিনি প্রথম থেকে যদি কিছুদিন এই প্র্যাকটিসটা করেন, সে সময়টাতে তিনি আস্তে আস্তে মোটামুটি বিষয়গুলো আয়ত্ত করার পরে সেটা লিখিতভাবে না হলেও তিনি সেটাকে ব্রেনে ডিজাইন করে নিতে পারেন, তিনি মাথায় নিয়ে সেইভাবে ক্লাস নিতে পারেন। আমরা আগে একটা কথা বলেছিলাম, যে কথাটা সেটা হচ্ছে সেখানে একটা নির্দিষ্ট শ্রেণী কক্ষ হবে, সময়টা হবে, কে পড়াবেন, কি পড়াবেন, কোন পদ্ধতিতে পড়াবেন এবং ওই পাঠ শেষে তিনি কিভাবে মূল্যায়ন করবেন। এটা হচ্ছে টোটালি লেসন প্ল্যানের একটা স্বাভাবিক রূপ। আর এই বিষয়টাকে যদি আমরা আরেকটু সহজে বলতে চাই তাহলে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান হচ্ছে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠদানের পূর্বে একটি লিখিত মানসিক রূপরেখা। একটু আগে আমি যেটা বলেছিলাম এটি লিখিত হওয়ায় চাহিদার দাবি বা হওয়া উচিত। তবে সব সময় যেহেতু হয় না, সেজন্য আমি দ্বিতীয় যে কথাটা এনেছি সেটিতে এনেছি মানসিক রূপরেখা, অর্থাৎ তিনি মাইন্ড সেট আপ করে নেবেন কিভাবে তিনি করবেন। আর এর মাধ্যমে শিক্ষক এই বিষয়টা নির্ধারণ করেন শিক্ষার্থীরা কি শিখবে আর যিনি শিক্ষক তিনি কিভাবে তা শেখাবেন, সেক্ষেত্রে তিনি কি কি উপকরণ ব্যবহার করবেন
এবং সর্বশেষ যে বিষয়টি আছে, এই পাঠ শেষে তিনি শিক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করবেন, এটি হচ্ছে পাঠ পরিকল্পনার একটা ছোট্ট পরিচিতি আমরা নিলাম। এবার আমরা একটু ফিরে আসি লেসন প্ল্যানের গোড়ার দিকের কথা, সেটি হচ্ছে যখন থেকে এই লেসন প্ল্যানটার ইতিহাস কিন্তু অনেক আগের। সেটি হচ্ছে, আমি এখন আর কয়েকটা জিনিস আপনাদের এখানে শেয়ার করব বা আগে করে দিয়েছি, যেখান থেকে আসলে লেসন প্ল্যানের সূত্র হয়েছে। ঠিক আছে, সেটা কখন? সেটা সুপ্রাচীন কালের ঘটনা। 1776 থেকে 1841 এই সময়ে যিনি এই কাজটি সূচনা করেছেন, হ্যাঁ, তাকে আমরা এই যে হার্ভার্ডের 50 সোপান পদ্ধতির কথা বলে থাকি। এই ভদ্র মহোদয়ের নামটা আমি এখানে লিখে দিয়েছি, আপনি দেখবেন, আপনারা দেখে নেবেন একটু। জোহান ফ্রেডারিক হার্ভার্ড, তিনি প্রথম এই কনসেপ্টটা এনেছেন শিক্ষাক্ষেত্রে। তিনি যে জন্য এটা এনেছেন সেটা হচ্ছে, স্লাইড তো দেখা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না না স্যার, কোনো আমাকে? কিছু দেখতে পাচ্ছি না, খালি স্যার কথা তো শুনতে স্লাইড পাচ্ছি, শেয়ার করে আপনাকেও নাই, দেখতে এটা পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে দিয়েছেন। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি এবং এই যে আপনাদের এখানে যেটা শেয়ার করা আছে সেখানেও দিচ্ছি, কারণ টেকনিক্যাল বিষয়টা ওইভাবে আমি সাপোর্ট দিতে পারছি না। আমার মূল কম্পিউটারটা ঝামেলা হচ্ছে, সেজন্য আমি স্লাইড শো করছি না, বাট আমি হোয়াটসঅ্যাপের গ্রুপ এবং আপনাদের এখানেও চ্যাট যেটা আছে এখানে দিচ্ছি এক এক করে। জি স্যার, দেখেছি পাবেন, আমি স্যার, যা এখানে কিছু করাবো সেটা পেয়ে যাবেন, গ্রুপেও পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে জি। স্যার। এই ভদ্র মহোদয় যে বিষয়টা চিন্তা করেছেন সেটা হচ্ছে, মানুষ, মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার যে মন সেটা একেবারে ফাঁকা থাকে, একেবারেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এই শিশু যখন পরিবেশের সাথে মিশতে যায়, হ্যাঁ, এই পরিবেশ থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সে অভিজ্ঞতা অর্জন করে। হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলো জোড়া তাজা লেগে থাকে এবং শিশু নতুন অভিজ্ঞতা অর্জন করে। কিসের মাধ্যমে? পুরাতন যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে তিনি চিন্তা করেছেন যে বিষয়টা, সেটা হলো অভিজ্ঞতার ভিত হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট। সুতরাং তিনি প্রথম যে কাজটি করেছেন সেটি হচ্ছে, একজন শিক্ষক শিক্ষাদান, এই সমস্ত শিশুদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করবেন সেই বিষয়টা তিনি সর্বপ্রথম এই কনসেপ্টটা তিনি দিয়েছেন। সেই কনসেপ্টটা কি, তিনি যে কথাগুলো বলেছেন, সর্বপ্রথম দেখেন, আপনারা একটু আপনাদের গ্রুপে আমি শেয়ার করে রেখেছি, তারপরে একটু বলছি। তিনি সর্বপ্রথম যে বিষয়টা এনেছেন, এই শিখানোর ক্ষেত্রে বা লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে তিনি তিনটা বিষয়কে এনেছেন, সরি, চারটা বিষয়কে। আমরা যে পঞ্চসমান পদ্ধতির কথা বলে থাকি, এটি আরেকটু পরের বিষয় এসেছে। সর্বপ্রথম তিনি যে বিষয়টি এনেছেন সেটি হচ্ছে ক্লিয়ারনেস, অর্থাৎ যিনি শিখাবেন সেই শিখানোর পদ্ধতির প্রথমে বিষয়টি স্পষ্ট থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে অ্যাসোসিয়েশন, অভিজ্ঞতা সংযোজন হবে, অর্থাৎ শিশু আগে যা শিখেছিল সেটার আলোকে নতুন অভিজ্ঞতার মাধ্যমে নতুন করে আবার শিখবে। ঠিক আছে, এই এই এক্ষেত্রে যেটা হবে, শিক্ষার্থী তার অতীত অভিজ্ঞতা যেটা আছে সেটার সাথে নতুন অভিজ্ঞতা সংযোজন করবে। তৃতীয়ত তিনি এটাকে তিনি আবার আরেকটা ভাগে যে বলেছেন, তৃতীয় যে সোপানটা সেটা হচ্ছে সিস্টেম, অর্থাৎ অভিজ্ঞতার মাঝে সমন্বয় সাধন। এই যে স্তরটা, এই স্তরে শিক্ষার্থী নতুন অভিজ্ঞতা পুরাতন অভিজ্ঞতার সাথে একত্রিত করে সে শিখবে। কিসের মাধ্যমে শিখবে? সর্বশেষ যে ধাপটা আছে সেটা হচ্ছে কোনো একটা মেথডের মাধ্যমে। আমরা জানি অনেকগুলো পদ্ধতি ও কৌশল আছে, সেই কৌশলের মাধ্যমে এই শিশুরা শিখবে। এটা হচ্ছে গোড়ার দিকের কথা। তিনি, তাই ভদ্র মহোদয়ের জন্মকাল হচ্ছে
1776 থেকে 1841 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যে 4টা স্টেপ দিয়েছেন এগুলো আপনাদের কাছে একটু গুরুগম্ভীর যে কথা মনে হলো। আমরা যেহেতু শিক্ষক, আমি এই জন্য এই ক্লাসটাকে এইভাবে ডিজাইন করেছি। আপনারা বই দেখে বা ক্লাসে বাস্তবিক জানবেন, এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় থাকতে হবে, তাতে আপনাদের জন্য উপকার হবে। এরপরে তার উত্তরসূরি আরেকজন ব্যক্তি আছে, দেখবেন দ্বিতীয় স্টেপে আমি জেলার নাম একটা নাম লিখেছি। তিনি ওই যে 4টা বিষয় আছে সেটাকে তিনি 5টা স্টেপে নিয়ে এসেছেন। এই ভদ্রলোক কি করেছেন, তিনি 5টা সোপানের কথা তিনি বলেছেন। তিনি ক্লিয়ারনেস, প্রিপারেশন, প্রেজেন্টেশন, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে প্রথমের যে ক্লিয়ারনেস যে বিষয়টা আছে সেটাকে তিনি ভেঙে 2টা অংশ করেছেন। পঞ্চসোপান পদ্ধতি কিভাবে আসলো সেই ইতিহাসটা একটু বলছি। প্রথমত হারবার্ট যেটা করেছেন, ক্লিয়ারনেস যে আসসালামু স্তরটি আলাইকুম স্যার। রেখেছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা পরে কথা বলবো, হ্যাঁ। তো সেটাকে তিনি ভেঙে দুটো ভাগ করেছেন, একটি হচ্ছে প্রিপারেশন আর একটি হচ্ছে প্রেজেন্টেশন। সুতরাং বাকি যেগুলো আছে অ্যাসোসিয়েশন, সিস্টেম এবং মেথড, এগুলোকে অন্য নামে তিনি নামকরণ করেছেন, ঠিক আছে। এবং এই দুজন ব্যক্তির যেই চিন্তা চেতনা এবং তারা যে পদ্ধতিটাকে উদ্ভাবন করেছেন তার আলোকেই পরবর্তী সময়ে 5 স্টেপ মেথড বা পঞ্চসোপান পদ্ধতিটা এসেছে। তো পঞ্চসোপান পদ্ধতিতে কি কি আসছে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে প্রিপারেশন বা আয়োজন, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রেজেন্টেশন, এই দুটো হয়ে গেছে ওনার ক্লিয়ারনেসের মধ্যে। তৃতীয় যে বিষয়টি আছে অ্যাসোসিয়েশন বা সংযোগ বা অনুষঙ্গ, এবং চতুর্থ আরেকটা বিষয় আছে জেনারেলাইজেশন বা সামান্যীকরণ। আর পঞ্চম যে বিষয়টা আছে, পঞ্চম যে স্টেপটি আছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এই হচ্ছে পঞ্চম সোপান পদ্ধতির মূল কথাগুলো। এরপরে আমরা মূল ধারায় চলে আসি। বর্তমান আমাদের উপমহাদেশে বা আধুনিক বিশ্ব এই পঞ্চসোপান পদ্ধতিটাকে আরেকটু ছোট করে এনে 3টা স্টেপে করা হয়েছে। সেই 3টে স্টেপের কথা যেটা আমরা এখন বলি, সেই 3টা হচ্ছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। দেখেন এখানে জেলার যে পঞ্চসোপান পদ্ধতি করেছেন সেখানে যে পদ্ধতিগুলো আছে তার প্রথম 2টা আছে, দেখেন প্রিপারেশন এবং প্রেজেন্টেশন, আর অ্যাপ্লিকেশনটা আছে, হ্যাঁ। কিন্তু অ্যাসোসিয়েশন এবং জেনারেলাইজেশনের যে বিষয়টা আছে সে বিষয়টা প্রেজেন্টেশনের মধ্যে চলে গেছে। আর ইভালুয়েশন বা অ্যাপ্লিকেশন যেটা আছে সেটি যথারীতি রয়ে গেছে। এখন আমাদের দেশে আমরা এই 3টা স্তরেই, 3টা স্টেপে আমাদের লেসন প্ল্যান গুলো তৈরি করে থাকি। এবার আসেন লেসন প্ল্যানের, যখন উপরের দিকে আমরা অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আপনার সরাসরি দেখেছেন। প্রথম দিকে আমরা যে কাজগুলো সেগুলো হচ্ছে আমাদের পরিচিতি, শিক্ষার্থীদের পরিচিতি। তারপরে আমরা যে কাজটা করি লেসন প্ল্যানে সেটা কি একটু বলেন তো, কেউ বলতে পারবেন একটু সেটা কি? সেটা হচ্ছে উপস্থাপন। লার্নিং আউটকাম বা শিখন ফল। লিখন ফল। ও লার্নিং শিখুন। আউটকাম বা শিখন ফল, এই শিখন ফলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শিখন ফলের উপরেই আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু বোঝা যাবে। এখন আসেন শিখন ফলটা কি সেটা আমরা একটু দেখছি। সেটি হচ্ছে একটা নির্দিষ্ট পাঠ, প্রশিক্ষণ বা কোর্স শেষে শিক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে কি জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবে তার সুস্পষ্ট বিবৃতি। দেখেন এটা আমরা একটু পরে চলে যাব আরেকটা বিষয়, সেখানে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার করব।
এই যে শিখন ফলটা, এটা একটা সুস্পষ্ট বিবৃতির কথা আমরা বলেছি। এখানে শিক্ষার্থীদের যে অর্জিত যে যোগ্যতার একটা পরিমাপযোগ্য রূপ থাকবে, সেটা পরিমাপ যোগ্য হবে। সেজন্য আমরা একটা কৌশল ব্যবহার করি। সেদিন ক্লাসে যারা ছিলেন একটু বলেন তো সেই কৌশলটার নাম কি? কেউ কেউ একটু বলবেন প্লিজ? বলবেন না, স্যার ঠিক আছে। জি, প্রশ্নটা বুঝতে আমরা পারিনি। বলেছিলাম যে একটা কৌশলের কথা বলেছিলাম। স্মার্ট শব্দটা শুনেছেন কিনা আপনারা? এই যে একটু জি আগে আমি স্যার, যে কথাটা বলেছি। এক্স ওয়াই জেড নিয়ে না কথা না, বলেছি। সেটা সেটা না, এটা স্মার্ট। জি স্মার্ট স্যার, হচ্ছে স্মার্ট, শুনেছি স্মার্ট। স্পেসিফিক, হ্যাঁ, মেজারেবল। স্পেসিফিক, ঠিক আছে কি? জি আমি স্পেসিফিক, এম এর জায়গায় মেজারেবল, এল লিখে ফেলেছি অ্যাকশন, সম্ভবত। জি, সেটাই আমরা রিলেভেন্ট, একটু আসছি। টাইম বন্ড। predictable, তারপর হচ্ছে SMR, হ্যাঁ, acceptable, অ্যাস্থেটিক হচ্ছে achievable, স্পেসিফিক। আর জি, হচ্ছে থ্যাংক ইউ। টাইম বাউন্ড। টার্ম বাউন্ড। পাঁচটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা লেসন প্ল্যান করব, এবং লেসন প্ল্যানের মধ্যে শিখন ফলটা যখন আনবো তখন এই বিষয়গুলো থাকবে। সেগুলো কি? সুনির্দিষ্ট বিষয় হবে, স্পেসিফিক থাকতে হবে, সেটা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্যটা কি একটু পরে আমি বলছি। সেটা অর্জনযোগ্য হতে হবে, রিয়েলিস্টিক বা বাস্তবিক হতে হবে, টাইম বাউন্ড বা সময়ানুগ বা অথবা সময়ের যে টাইম ফ্রেমটা আছে সেটা আমাদের দেশের প্রেক্ষিতে 35 হতে পারে, 40, 45 বা 1 ঘন্টা, হোয়াট এভার মেবি। এবার আসেন, আমরা যখন শিখন ফলটা লিখব, ঠিক আছে, সেটা আমরা কিসের মাধ্যমে লিখবো মনে আছে কিনা আপনাদের? একটা কথা বলা হয় সবসময় ক্লাসে, সব টিচার এই কথাগুলো বলেছেন। বলেন তো, কি ধরনের ক্রিয়াপদ আমরা ব্যবহার করব? লিখতে পারবে, বলতে পারবে, হুম, ব্যাখ্যা বর্ণনা করতে করতে পারে, পারবে। অ্যাকশন ব্যাখ্যা ভার্ব। করতে পারবে, তুলনা করতে অ্যাকশন পারবে। ভার্ব যেটা সেটা, ঠিক আছে। হ্যাঁ, জি, জি থ্যাংক ইউ ম্যাডাম। আমরা সেখানে কি করব? আমরা সেখানে অ্যাকশন ভার্ব ব্যবহার করব। সেই অ্যাকশন ভার্ব গুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরেও একটু বলে যাই। সেই অ্যাকশন ভার্ব গুলো হচ্ছে বলতে পারবে, বলবে না, বলতে পারবে, বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, শনাক্ত করতে পারবে, পার্থক্য করতে পারবে, শ্রেণী বিভাগ করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, তুলনা করতে পারবে। এরপরে কি আছে, যত গণিতে চলে যায় সেটা অঙ্কন করতে পারবে, হ্যাঁ, পরিমাপ করতে পারবে। যদি আমরা সেখানে ত্রিকোণমিতির যে বিষয়গুলো আছে, অথবা আপনার ল্যান্ড মেজারমেন্টের যে বিষয়গুলো আছে, অথবা সে লিখতে পারবে। এই ধরনের সুনির্দিষ্ট ভাবেই আপনার শিখন ফল লিখতে হবে। শিখন ফলকে একসময় আচরণিক উদ্দেশ্য বলা হতো। আমরা যখন করেছি আপনাদেরকে একটু বলি, আমরা লিখেছি আচরণিক উদ্দেশ্য। আচরণিক উদ্দেশ্যের পরে সেটাকে চেঞ্জ করা হয়েছে আচরণীয় উদ্দেশ্য। সেটার পরে এখন চলছে শিখন ফল, ঠিক আছে। এই শিখন ফলের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা যেই লেসনটা সেদিনে করব, সেটার মধ্যে আমি কি চাই, এই পার্ট শেষে বা ওই নির্দিষ্ট টপিক শেষে আমি শিক্ষার্থীদের কাছ থেকে কি ফিডব্যাকটা আশা করি, সেটা আমরা সেখানে লিখে নিব। এবং এই পাঠের শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই এই শিখন ফলের সাথে সংযোগ রেখেই কাজ করতে হবে। যখন দেখবেন যে আপনি প্রথম যে শিখন ফলটা লিখেছিলেন, সেই শিখন ফল আর আপনার লাস্টে যে যখন মূল্যায়ন করছেন, মূল্যায়নের সাথে আপনার শিখন ফলের মোটামুটি যা চেয়েছিলেন সেটা হয়ে গেছে, তখন বোঝা যাবে যে আপনার আজকের লেসনটা যথোপযুক্ত বা যথার্থ হয়েছে। এবার আসেন, এই লেসন প্ল্যানটা আমরা কেন করব, ঠিক আছে। এই লেসন প্ল্যানের প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, এর আগে আরেকটু কথা আমি একটু বলে নিই, সবকিছু তো আর ওখানে দিয়ে দেওয়া যাবে না। এই লেসন প্ল্যানের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে।
আমরা যদি লেটেস্ট বা মডার্ন যে লেসন প্ল্যানটা আছে সেটা হচ্ছে আপনাদের 3 ধাপ বিশিষ্ট। আমরা 3টে স্টেপের কথা বলেছিলাম, প্রথম 4, তারপরে 5। এখন যেটা আধুনিক সেটা হচ্ছে 3 ধাপ বিশিষ্ট হবে এই লেসন প্ল্যানটা। হ্যাঁ, আধুনিক পাঠ পরিকল্পনা কার্য ধাপ পর্যায়ক্রমে বিন্যস্ত, অর্থাৎ একের পর এক সেটা বিন্যস্ত থাকবে। যেমন প্রথমে আপনি পরিচিতির বা শিখল ফল লিখলেন, তারপর আপনি কি করবেন, শ্রেণীকক্ষে প্রবেশ করবেন। শ্রেণীকক্ষে প্রবেশ করে আপনি কি করবেন, সেই বিষয়গুলো সেখানে থাকবে। যদি সেখানে হোমওয়ার্ক দেওয়া থাকে সেটা তুলবেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন, কারোর কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে শিখন উপযোগী একটা পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে? এরপরে যেটা আছে, এই লেসন প্ল্যানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফলপ্রসূ শিক্ষণ শিখনে সম্পৃক্ত করা। অর্থাৎ আমরা যেই ক্লাসটা নিচ্ছি সেটা যেন অবশ্যই ফলপ্রসূ হয়। ক্লাসে গেলাম আসলাম বা আমার টাইম পাস করে চলে আসলাম, এরকম চিন্তাধারা বিশিষ্ট মানুষ এখন খুব কম আছে। কিন্তু কারো কারো এই ধরনের চিন্তাধারা থাকতে পারে। এই ধরনের চিন্তাধারা থাকলে তিনি কিন্তু শিক্ষকের যে যোগ্যতা, সেই যোগ্যতাটা তিনি রাখেন না, বরঞ্চ তিনি কি করলেন, তার শিক্ষকের দায়িত্বটা থেকে তিনি সরে গেলেন। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। সরি। এরপরে লেসন প্ল্যানে যে বিষয়টা আছে সেটি হচ্ছে উপকরণ। আপনি কি উপকরণ ব্যবহার করবেন এবং কোন পদ্ধতি অবলম্বন করবেন, এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, শিক্ষার্থীকে মূল্যায়ন করা, অর্থাৎ শিক্ষার্থী কি অর্জন করেছে সেটা একটা বিষয় থাকে। বিভিন্ন পদ্ধতিতে কাজ করা, যেমন আপনি যদি পার্টিসিপেটরি মেথড বা অংশগ্রহণমূলক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কাজ করার সুযোগ থাকে। পাশাপাশি শিক্ষকের কি কাজ এবং শিক্ষার্থীর কি কাজ সেই বিষয়টাও লেসন প্ল্যানে মাধ্যমে করা যায়। এবার আমরা আসি একটু এই লেসন প্ল্যানের গুরুত্বটা কি সেটা একটু আসছি আমরা সেই জায়গাতে। সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটি হচ্ছে লেসন প্ল্যানের সর্বপ্রথম যে গুরুত্ব সেটা হলো কাজের ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ আমাদের প্রিন্সিপাল স্যার সেজন্য ক্লাসে একটা কথা বলেছেন, বা তার ওনার অন্যান্য সব আমরা সবাই বলি, সেটা হলো অনেক সময় দেখা যায় আমরা কোনো শিক্ষক একথা বলে থাকি, আজকে তো আমি আর সময় পাইলাম না, পরে ক্লাসে তোমাদেরকে বলবো। এই কথাটা একটু অড শিক্ষকের জন্য, এবং এটা এই কারণেই হয় যে শিক্ষক পূর্ব প্রস্তুতি এবং লেসন প্ল্যান তৈরি না করে ক্লাসে যান। অথবা দেখা যায় তিনি সময়টা যদি ওই যে স্পেসিফিক যে সবচেয়ে বিষয় আমরা বলেছিলাম যে সময় অনুবর্তিতা বা সময়ানুগ, সেই সময়টা যদি তিনি ভাগ করে না নেন যে কোন কাজটা কতক্ষণে করবেন, এটা না করলেই শেষ দিকে যে হয় তিনি আগে শেষ করে ফেলবেন, অথবা সময় শেষ হওয়ার পরে তিনি একটা অজুহাত দিয়ে বলবেন যে আজকে তো আর পারি নাই, তোমরা একটু পড়ে নিও, অথবা আমরা পরের ক্লাসে সেটা জেনে নিব। এই সমস্যাটা তখন হয়ে থাকে। তো এই লেসন প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে কাজের ধারাবাহিকতা রক্ষা করা যায় এখানে। এই ধারাবাহিকতার ক্ষেত্রে একজন শিক্ষক কি করবেন, তিনি যে কাজটা করবেন সে কাজটা যখন তিনি করবেন তখন কি করবেন, হ্যাঁ, কাজের ধারাবাহিকতা এবং যোগসূত্রটা তিনি
রক্ষা করতে পারেন এর মাধ্যমে। এতে কি হয়, সময়ের সাশ্রয় হয় এবং সময়ের সৎ ব্যবহার হয়। পাশাপাশি আরেকটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে যদিও একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ঘন ঘন পাঠ্য পুস্তক পরিবর্তনের কারণে কিছু সমস্যা হচ্ছে। এটা একটা নির্দিষ্ট সময় অন্তত 5-10 বছর, 10 বছরের জন্য অন্তত এক একটা পাঠ্যপুস্তক প্রণীত হওয়া উচিত। তাহলে শিক্ষকরা পড়াতে সেটাতে কমফোর্ট ফিল করবেন। পাশাপাশি একজন শিক্ষক যে বিষয়ে একটা লেসন প্ল্যান করেছেন, তাকে বই চেঞ্জ হওয়ার পরে আবার নতুন বিষয় করতে হয়, এ থেকে ওনারা রক্ষা পাবেন। হ্যাঁ, আর যখনই আপনি কাজে ধারাবাহিকভাবে করবেন, তখন আপনার শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী থাকবে, তারা আপনার পাঠে আগ্রহী হবে এবং তারা আকৃষ্ট হবে যে স্যার কি করছেন, কি পড়াচ্ছেন। অর্থাৎ যখন আপনার মধ্যে নতুন ক্রিয়েটিভ কোনো কিছু দেখবে শিক্ষার্থীরা, হ্যাঁ, যে না স্যার নির্দিষ্ট সময় শেষ করছেন, স্যার বসে গল্প করছেন না অথবা মোবাইল টিপছেন না। এটা তো একটা ক্যান্সার হয়ে গেছে আমাদের দেশে, যে মোবাইল টিপা এখন ক্লাসে, এটা খুবই খুবই একটা সমস্যার বিষয় হয়েছে। এটা কি স্কুল লেভেলে, কি প্রাইভেট, কি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এই সমস্যাটা হয়। এটা আসলেই একটা সমস্যার বিষয়। এরপরে লেসন প্ল্যানের এর পরবর্তী যে বিষয়টা আছে সেটি হচ্ছে শিক্ষার মাঝে এই লেসন প্ল্যানের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা যোগসূত্র তৈরি করতে পারি। ঠিক আছে, যোগসূত্রটা কেমন, সেটা হচ্ছে পূর্বের যে পাঠটা ছিল সেই পাঠের সাথে, হ্যাঁ, পূর্বপর একটার সাথে একটা আমরা সামঞ্জস্য করতে পারি। ফলে শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য সেটা পাঠের বিষয়গুলো সহজ হয়। যেমন একটা বিষয় আগের ক্লাসে পড়ানো হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা কি করি, পরবর্তী পড়াটা পড়িয়ে থাকি। হ্যাঁ, এই যে যোগসূত্রটা এর মাধ্যমে তৈরি হয়। এরপরে যে বিষয়টা আছে, আমরা যে বিষয়টা বলেছিলাম, সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ে কাজের সমাপ্তি। এটা নতুন করে আর বলার কিছু নেই। আমরা মানুষ, কিন্তু মানুষ মাত্রই ভুল আছে। আমি যে আপনাদের সাথে ক্লাস করছি বা আমার চেয়ে উপরে যারা করছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিষয়ে ত্রুটি থেকে যায়। দুনিয়াতে আসলে কোনো মানুষই কমপ্লিট, একেবারে পরিপূর্ণ মানুষ না। পৃথিবীতে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু আমাদেরই না, সমগ্র জগতের নবী। সেজন্য অন্য ধর্মের যে সমস্ত পণ্ডিতরা আছেন, তারা সবাই তাকে এই কৃতিত্বটা দিয়েছেন যে তিনি মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান, এবং তিনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য নেতা। তো সেই ক্ষেত্রে লেসন প্ল্যান করতে গেলে আমরা যে ট্র্যাডিশনাল যে পড়াটা পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, সেই বিষয়গুলো আমরা বের করে নিতে পারি। এরপরে সেদিন যারা ক্লাসে উপস্থিত ছিলেন, আপনাদের মনে আছে উপকরণ নিয়ে আমরা কথা বলেছিলাম। জি, আপনারা কেউ কি একটু এই বিষয়ে, আমি চাই যারা সেদিন ক্লাসে ছিলেন একটু কথা বলবেন, এমন কেউ আছেন কি? উপকরণের ব্যবহার সম্পর্কে আমরা সেদিন অনেকগুলো কথা বলেছিলাম। এই উপকরণের ব্যবহারটা কিভাবে হবে, কেউ একজন একটু শেয়ার করেন তো, আমরা কি বলেছিলাম সেদিন উপকরণ ব্যবহার সম্পর্কে? স্যার, পাঠ ঘোষণার শুরুতে উপকরণ ব্যবহার করতে পারি কিংবা পাঠের মাঝে উপকরণ ব্যবহার করতে পারি স্যার। থ্যাংক ইউ, চমৎকার কথা বলেছেন। অর্থাৎ উপকরণ ব্যবহার করার দুইটাই সময়, লাস্ট পর্যায়ে কোনো উপকরণ ব্যবহারের কোনো সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে আমরা কয়টা উপকরণ ব্যবহার করতে পারি, সর্বনিম্ন কয়টা, সর্বোচ্চ কয়টা? জি, কমপক্ষে একটা এবং সর্বোচ্চ তিনটা। ঠিক আছে, কমপক্ষে একটা, সর্বোচ্চ তিনটা। তিনটা, জি, এর বেশি না। আর উপকরণটা যদি বাস্তব হয়, সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে। তবে সব ক্ষেত্রে বাস্তব উপকরণ পাওয়া কঠিন হলে, আজকে আপনারা যারা স্মার্ট বোর্ড ব্যবহার করেন, আপনি যা চান সেটাই আপনি পেয়ে যাবেন। কারণ হচ্ছে কি, চীনে একটা প্রবাদ আছে, একটা সঠিক ছবি 10,000 শব্দের চেয়েও বেশি উপযুক্ত বা ইফেক্টিভ। ঠিক আছে, এরপর উপকরণ ব্যবহারের ক্ষেত্রে উপকরণ তৈরির কথা আমরা বলেছি। বিশেষ করে যারা পোস্টার করবেন, পোস্টারের কিছু নিয়ম সেদিন আমরা দেখিয়েছি, বলেছি। যখনই আপনি উপকরণটা ব্যবহার করবেন,
উপকরণ ব্যবহারের পর যতক্ষণ উপকরণটা ব্যবহার করছেন তার সাথে সাথে সেটা আমরা কি করব, আমরা সেটা ওই জায়গা থেকে, নির্দিষ্ট জায়গা থেকে সেটা নামিয়ে ফেলবো। এই কারণে যে তা না হলে শিক্ষার্থীরা উপকরণের দিকে চেয়ে থাকবে। আবার যখন দ্বিতীয় উপকরণটা আপনি ব্যবহার করতে যাবেন তখন সেটা ব্যবহার করে রেখে দিবেন। এইভাবেই যথাসময়ে আপনি উপকরণটা ব্যবহার করতে পারেন। এই লেসন প্ল্যান যদি আপনি করেন, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, আসলে আমি নিজ শিক্ষকতার বয়স আমারও 26 বছর পেরিয়ে 25-26 বছর হয়ে গেছে। এটা আমার একসময় টেন্ডেন্সি আপনাদের সাথে সরি টু সে বলি যে আমরা অনেক, বা আমি বা আমাদের মতো অনেকে আমরা মনে করি এত বছর ধরে এটা পড়িয়েছে আর কি দরকার আছে। আমি আপনাদের কাছে একটা বিষয় বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা যে যে লেভেলে পড়াই ক্লাসে যাওয়ার আগে ওই পার্টটা আমরা কি করব, একটু দেখে যাব, একটু প্রস্তুতি নিয়ে যাব। হ্যাঁ, আর সেই প্রস্তুতির জন্য লেসন প্ল্যানটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনি যদি ওই পার্টটা লেসন প্ল্যান তৈরি করেন তাহলে আপনার সেই বিষয়ে নতুন কিছু জানতে পারেন এবং সেই পার্টটা খুবই সুন্দরভাবে আপনি দেখবেন। আপনি একটু প্রস্তুতি নিয়ে ক্লাসে যান আর অপ্রস্তুত ভাবে ক্লাসে যান, এই দুইটা ক্লাসের মধ্যে কিন্তু আপনি নিজে পার্থক্য করতে পারবেন যে কোন ক্লাসটা আপনার সুন্দর হয়েছে। এরপরে আজকে আমাদের শিখন শেখানোর যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলোর মধ্য থেকে আপনি কোনটি নির্বাচন করবেন, এটা যদি আপনার আগ থেকেই লেসন প্ল্যানে লেখা থাকে তাহলে সেটা আপনার জন্য খুবই সহায়ক হিসাবে কাজ করবে। যে আপনি মাইন্ড সেট আপ করেছেন আমি আজকে এটা পড়াবো, এই জিনিসটা আমি এইভাবে করব, ঠিক আছে? তখন আপনি ওই কৌশলটা অবলম্বন করেন। হ্যাঁ, আজকে আমি কি করাবো, শিক্ষার্থীদেরকে যে জোড়ায় কাজ করাবো, অথবা আজকে আমি তাদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল কোনো কাজ করাবো, অথবা তাদেরকে আজকে আমি কি করব, দলগতভাবে কাজ করাবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এরপরে আসেন লেসন প্ল্যানের মাধ্যমে কি হয়, শিক্ষার্থীদের আগ্রহ, মনোযোগ এবং প্রেরণা সৃষ্টি হয়। আগ্রহটা কি, যদি আগ্রহ না থাকে তাহলে আপনি যত সুন্দরী পাঠদান করেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না। শিক্ষার্থীদেরকে মনোযোগী করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়, প্রয়োজনে সেটা অবলম্বন করতে হবে। প্রেরণাটা কি একটু বলেন তো আপনাদের কাছে। আমি আগ্রহ মনোযোগ এই দুইটা তো আমরা সবাই জানি, প্রেরণা শব্দটা কিসের জন্য আমরা প্রয়োগ করব, প্রেরণাটা কি? অনুপ্রেরণা স্যার। অনুপ্রেরণা, প্রেস অর্থাৎ চাপ দেওয়া। চাপ দেওয়া বলতে কি শিক্ষার্থীদেরকে কঠোরভাবে চাপ দেওয়া না, বরং তাকে অনুপ্রেরণামূলক ভাবে এবং তাকে মোটিভেশন করে তাকে তৈরি করা, উদ্বুদ্ধ করা। প্রেরণাটাকে যদি আমরা একটু উদ্বুদ্ধ শব্দ ব্যবহার করি তাহলে মনে একটু ভালো হয়। একজন শিক্ষার্থীকে আমরা কি করব, উদ্বুদ্ধ করব শেখার জন্য। এই শিখলে কি হবে সেটা সে যে লেভেলে আছে, যেমন খুব ছোট বাচ্চাদেরকে যদি আমরা গুরু গম্ভীর্য কথা বলি সেটা হবে না। সেই ছোট বাচ্চাকে বলতে হবে তুমি যদি এটা শিখো তাহলে তোমাকে আমি এটা দিব, অথবা তুমি এটা পাবা, অথবা তুমি এটা হবা, এইভাবে। এরপর স্টেপ বাই স্টেপ তাদেরকে এই বিষয়গুলোতে উদ্বুদ্ধ করা, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এগুলোর জন্য আপনাকে এই লেসন প্ল্যানের প্রয়োজন আছে। এরপর আরো অনেকগুলো বিষয় আছে, আমরা বেশ কয়েকটা কথা বললাম। সর্বশেষ যে আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আপনি যে পার্টিসিপেটরি মেথড বা অংশগ্রহণমূলক পদ্ধতি শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন, সেই ক্ষেত্রে সেই বিষয়টা কার্যকর করার জন্য আপনার পূর্ব পরিকল্পনা থাকতে হবে। পূর্ব পরিকল্পনার মাধ্যমে আপনি সেই কাজটা করলে সেটি ফলপ্রসূ হবে। এবার আসলে আমরা মোটামুটি এর গুরুত্ব বলেছি। এছাড়া আরো কিছু বিষয় থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, সেই বিষয়গুলো আমরা অ্যাড করতে পারি। এখান থেকে কোনোটা আমরা যদি কোনোটার সাথে সমন্বয় হয় সেটা আমরা বাদ দিয়ে অন্যটা নিতে পারি। অর্থাৎ সব অবস্থাতেই আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে লেসন প্ল্যান বা
পাঠ পরিকল্পনা প্রণয়নের মূল নীতি যেগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নেই। প্রথমত সেটি হচ্ছে শ্রেণী, অর্থাৎ কোন শ্রেণীতে আপনি পাঠ পরিকল্পনা করবেন সেটি আপনাকে সেই শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক মানসিক ক্ষমতার প্রতি লক্ষ্য রেখেই আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মূল নীতি। দ্বিতীয়ত, সময়ের কথা আগে বলে ফেলে সেটা আমি করবো না। দ্বিতীয়ত, উদ্দেশ্য নির্ধারণ। ঠিক আছে, আপনি যখন শিখন ফল লিখবেন সে অনুযায়ী শিক্ষার্থীদের জ্ঞান অনুশীলনের যে উপযোগী লেসন প্ল্যান সেটা আপনাকে তৈরি করতে হবে। তা না হলে যদি আপনার সেটার সাথে উদ্দেশ্যের সাথে যদি আপনি কি চাচ্ছেন সেটা যদি সমন্বয় না হয়, আপনি চাওয়ার সাথে যদি কাজের সমন্বয় না হয়, তাহলে সেটা কিন্তু হবে না। এরপরে যে বিষয়টা আছে সেটি হচ্ছে পদ্ধতি নির্বাচন। সেটা আগের গুরুত্বের মধ্যে এসেছে, এটা মূলনীতির মধ্যে আছে। পদ্ধতি নির্ধারণ, পাঠদানে যে শ্রেণীটা আছে, পাঠের যে বিষয়বস্তু আছে, সেই ক্ষেত্রে সব অবস্থাতে একটা জিনিস খেয়াল করবেন, শিক্ষার্থীর বয়স, প্রবণতা, তার শারীরিক মানসিক অবস্থা যেটা আছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখাও হচ্ছে লেসন প্ল্যানের একটা মূল নীতি। আপনি প্রশ্ন কিভাবে করবেন সেটা সেখানে অর্থ আছে। প্রশ্নের ধারা, বিষয়বস্তু, পাঠের উদ্দেশ্য, প্রশ্নের গতি প্রকৃতি ঠিক করে নিতে হবে। যে আজকে আমি মূল্যায়নের প্রথমে যখন আমি কি করব, জ্ঞানমূলক, অর্থাৎ প্রথম দিকে যখন আমি তাদের কাছ থেকে কিছু জিনিস জানবো সেই ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন করব, সর্বশেষ আমার ক্লাসের শেষ দিকে যখন আমি মূল্যায়নের কোশ্চেন করব সেই মূল্যায়নের কোশ্চেনগুলি কেমন হবে এটা আগেই আপনাকে লেসন প্ল্যানে নির্দিষ্ট করে নিতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আছে, অর্জিত যে জ্ঞান আছে জ্ঞানের যে প্রয়োগের উপর নির্ভর করেই শিক্ষককে কি করতে হবে, শিক্ষাদান করতে হবে। এই দুটার মধ্যে যদি কম্বিনেশন করা যায়, অর্থাৎ শিক্ষক সঠিক কৌশল এবং পদ্ধতি ব্যবহার করবেন, করে শিক্ষক কি করবেন, পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে শিক্ষার্থীর মাঝে যে সুপ্ত প্রতিভা আছে, তার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটা তিনি কি করবেন, বের করে নেবেন। এটা হচ্ছে জ্ঞানের প্রয়োগ। এরপরে আপনার কি উদ্দেশ্য বা কি লক্ষ্য সেটা নির্ধারণ করা। হ্যাঁ, যখন আমরা লেসন প্ল্যান করবো বিশেষভাবে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে এবং আমাদের দৃষ্টি রাখতে হবে যে জ্ঞান দানের শিক্ষক এবং জ্ঞান অর্জনের শিক্ষার্থী একই লক্ষ্যে উপনীত হতে পারে। অর্থাৎ আপনি তাকে যা দিচ্ছেন সে সেটা যেন যথাযথভাবে রিসিভ করতে পারে, এই বিষয়টা লেসন প্ল্যান প্রণয়নের একটা মূল নীতি। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর আমরা যেটি আছে সেটি হলো আরেকটা বিষয় একটু জানি। লেসন প্ল্যানের প্রধান যে অংশগুলো সেগুলো আমাদের কথায় আগে আসলো, আমরা একটু জেনে নেই। সর্বপ্রথম যেটি বিষয় আছে আমরা, সেটা হচ্ছে পরিচিতি। বাম দিকে কার পরিচিতি থাকে, শিক্ষকের। ডান দিকে আপনার সেদিনকার পাঠের। ডান বাম দুই দিক থাকে, আপনার এটা লম্বা লম্বি ভাবে অথবা আড়াআড়ি ভাবে লেসন প্ল্যান করতে পারেন, এটা কোনো সমস্যা না। প্রথমে বাম থেকে ডান দিকে কি করবেন, বিদ্যালয়ের নাম, এরপরে শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থী, গড় বয়স, এগুলো যা কিছু আছে। তারপরে থাকবে কি, যিনি ট্রেইনি টিচার আছেন শিক্ষকের নাম থাকবে, তার রোল নম্বর, শিক্ষাবর্ষ। এবং ডান দিকে আজকে যে পাঠটা আছে, অর্থাৎ বাম দিকে হচ্ছে পরিচিতিমূলক বিষয়, ডান পাশে থাকবে শিক্ষা বিষয়ক তথ্যগুলো, যেমন কি বিষয় আছে সেটা, কি পাঠ, সাধারণ পাঠ, বিশেষ পাঠ সেটা আছে, কত সময়, কত তারিখ, এই বিষয়গুলো সেখানে থাকবে। এরপরে যেটা থাকবে সেটা তো আমরা আলোচনা করেছি, শিখন ফল থাকবে। শিখন ফলের পরে আপনি কি কি শিক্ষা উপকরণ ব্যবহার করবেন, হ্যাঁ, কি কি শিক্ষা উপকরণ ব্যবহার করবেন এটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, শিক্ষা উপকরণটা কয় ধরনের একটু বলেন তো? সেদিন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। একজন টিচার সহযোগিতা করবেন আমাকে, বলবেন না তাই তো? আচ্ছা, প্রথমত ল হচ্ছে সাধারণ করতেছে, হাই শিক্ষা উপকরণ করতেছে স্যার। যেগুলোকে আমরা বলে থাকি। জি স্যার, প্লিজ। স্যার ল কস্ট, নো কস্ট, ল কস্ট। স্যার বুঝিনি, স্যার প্লিজ। স্যার বিনামূল্যে কিছু উপকরণ নেওয়া যায়, আমি আবার বলেছি শিক্ষা স্বল্প মূল্যে উপকরণ নেওয়া যায়। কয় ধরনের হতে পারে।
দুই ধরনের, একটা হচ্ছে ধরনের হতে সাধারণ পারে। শিক্ষা, জি, একটা হচ্ছে সাধারণ শিক্ষা উপকরণ, আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা উপকরণ। সাধারণ শিক্ষা উপকরণ বলতে আমাদের দৈনন্দিন এবং নিত্যদিন যে উপকরণগুলো ব্যবহার করে থাকি সেগুলো, এখন যদিও চক ডাস্টারের যুগ কমে গেছে, তারপরেও আছে চক ডাস্টার যেটা সবসময় ফিক্স থাকে, ব্ল্যাক বোর্ড হোক, হোয়াইট বোর্ড হোক, আইদার আপনার স্মার্ট বোর্ড হোক, সেটা কিন্তু সবসময় ফিক্সড থাকে। এগুলো হচ্ছে সাধারণ উপকরণ যেগুলো নিত্যদিন আমরা ব্যবহার করি এবং যেগুলো সব সময় থাকে। আর বাংলাদেশের প্রেক্ষিতে পাঠ্যপুস্তকটাও একটা শিক্ষা উপকরণ বটে, এটা আমার দিক থেকে আমি বললাম। কারণ আমাদের বিশেষ করে মাধ্যমিক স্তর পর্যন্ত যে বইগুলো প্রণয়ন করা হয়, এই বইগুলোতে যা আছে এগুলো শিক্ষার্থীরা শিখবে। সেই ক্ষেত্রে এগুলো সাপোর্ট হিসেবে অন্যান্যগুলো নিতে পারে আমরা। এরপরে বিশেষ উপকরণ কি কি আছে একটু বলেন তো দেখি। অর্থাৎ সংশ্লিষ্ট পাঠের সাথে যদি আপনি কোনো একটা পোস্টার করে নেন, সেটা হতে পারে মানচিত্র, চার্ট, একটা মডেল, অথবা অনেক সময় আপনার বাস্তব শিক্ষা উপকরণ আছে। আপনি একটা গাছের চারা নিয়ে গেলেন, নিয়ে শিক্ষার্থীদেরকে দেখালেন, তাহলে দুই ধরনের শিক্ষা উপকরণ, একটা হচ্ছে সাধারণ শিক্ষা উপকরণ যেটা আমাদের সবসময় আমরা পেয়ে থাকি, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ শিক্ষা উপকরণ। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো প্রস্তুতি। ঠিক আছে, প্রথমে আমাদের কি কাজ করব, এটা হলো একটা প্রধান একটা অংশ, প্রস্তুতিটা, প্রিপারেশন যেটা আছে সেটি হচ্ছে এখানে আপনি কি লিখবেন, সোপান আছে, বিষয় আছে, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ আছে, যেটা আপনার মাঝখানে, যেটা আপনাদেরকে সরাসরি সেদিন দেখিয়েছিলেন, একজন স্যারের একটা লেসন প্ল্যান আমরা তুলেছি, সেটা দেখেছি, বা আপনাদেরকে প্রিন্টেড কপিও দেওয়া হয়েছে। সেখানে কি আছে, সোপান থাকবে, কোন কাজের পর কোন কি করবেন, বিষয় থাকবে, শিক্ষক কি করবেন, শিক্ষার্থী কি করবেন, এবং শিক্ষক কোন পর্যায়ে যায়, জি কি ধরনের প্রশ্ন করবেন, এবং সেটা সম্ভাব্য কি উত্তর হতে পারে। উত্তরটা লেখা না লেখা, না লেখাই ভালো, লিখতেও পারে, সমস্যা নেই। হুম। এরপরে যে আছে, প্রস্তুতির মধ্যে আমরা প্রথমে যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে শ্রেণীতে ঢুকে শিক্ষার্থীদের সাথে একটু কৌশল বিনিময় করা, শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া। আজকে শিক্ষার্থীদের কৌশল বিনিময়ের মধ্যে একটা বিষয় আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, তাদেরকে কিছু নৈতিক শিক্ষা দিবেন। নৈতিক শিক্ষাটা সব ধর্মেই আছে। আপনারা সম্প্রতিকালে কিছু জিনিস আপনাদের চোখে এসেছে, আমাদের চোখে এসেছে, নীতি নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা মূল্যবোধের অভাবে আজকে আমাদের পৃথিবীতে মা বাবার বিকল্প কোনো কিছু নাই। সে মা বাবারা মরে পৌঁছে গলে যাচ্ছে, অথচ সেই মা বাবাদের শিক্ষক ছেলে মেয়েদের পরিচয় আমরা জেনেছি। সেজন্য আসলে আমি আমার সব ক্লাসে একটা কথা বলি, সেটি হচ্ছে অনেক ভালো ছাত্র হওয়ার চেয়ে অনেক ভালো মানুষ হওয়া দরকার। আমরা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যাতে হতে পারে, সেই কথাগুলো প্রতিদিনে দুই চারটা বাক্য করে একটু বলবো। সে যে ধর্মের অনুসারী হোক, কোন ধর্মে মিথ্যা কথা বলা এটাকে সাপোর্ট করেনি। কোন ধর্মে বাবা মাকে অশ্রদ্ধা করা, বাবা মাকে ইগনোর করে, এই কথাগুলো কোনো ধর্মে নেই, সব জায়গাতে এই কথাগুলো বলা আছে। এরপরে প্রস্তুতি পর্বে আমাদের অন্য যে কাজগুলো আছে, শ্রেণী বিন্যাসটা আমরা কি এটা তো বোঝেন তাই না। শ্রেণী বিন্যাসটা হচ্ছে ক্লাসে তো হাইট অনুযায়ী অনেক শিক্ষার্থী থাকে, যারা একটু উচ্চা তারা যদি সামনে বসে তাহলে পেছনে একটু খাটো শিক্ষার্থীরা দেখতে পায় না, সেজন্য প্রয়োজনে তাদেরকে সিটিং অ্যারেঞ্জটা এমন করা যে সবই যেন সামনে থাকে আপনার। সেটা যদি না পারেন পিছনে বসাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটু দেখে করাতে হবে। এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিক্ষার্থী আছে, হয়তো দেখা যাবে দুই একজন শিক্ষার্থী আছে যে চোখে সমস্যা আছে, তাকে সামনে বসানো, এই কাজগুলো করতে হবে আমাদেরকে। আমরা যে হোমওয়ার্কটা দেই সেটা আদায় করা। এরপরে পাঠের পরিবেশ উপযোগী একটা পাঠের, আমি আজকে যে পাঠটা দিব সেই পাঠের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। সেজন্য আমরা দুই চারটা কোশ্চেন করতে পারি, অথবা কোনো একটা দুজনের মধ্যে কোনো কথোপকথন করতে পারি, অথবা কোনো একটা দৃষ্টান্ত দিয়ে আমরা কি করব, শিক্ষার্থীদেরকে আপনি যা শিখাবেন সেদিকে যেন তারা আগ্রহী হয়, তারা যেন মনোযোগী হয়,
সেই পরিবেশটা তৈরি করবে। সর্বশেষ পাঠ ঘোষণার ক্ষেত্রে যে বিষয়টি আছে সেই বিষয়টা আমরা বলেছি বারবারই, যদি সম্ভব হয় আমাদের লেসন প্ল্যানটা কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের মুখ থেকে আমরা একটু বের করার চেষ্টা করব যে আজকে আমি কি পড়াতে যাচ্ছি। যদি তারা পারে ওদেরকে থ্যাঙ্কস দিয়ে লিখে আপনি সামনে চলে যাবেন। আর যদি বিষয়টা খুব কঠিন যে শিক্ষার্থীরা পারছে না, তখন আপনি নিজেই বলে সেটা শিক্ষার্থীকে বলে দিবেন এবং বোর্ডের মাঝখানে লিখবেন, একটু বড় করে লিখবেন, বড় করে মাঝখানে লিখে নিচে আন্ডারলাইন করে দিবেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে বলবেন তোমরা সবাই লিখে নাও। আর বোর্ড যখন ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যবহার করবেন, তাতে শিক্ষার্থীদের দিকে চোখে নজর রাখা আপনার জন্য সহজ হবে, ঠিক আছে? এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আপনি যেটি প্রেজেন্টেশন যেটি আছে সেই কাজটা করবেন। এই লেসন প্ল্যান এবং সংশ্লিষ্ট দিনে সংশ্লিষ্ট পাঠের মূল জায়গাটা হচ্ছে উপস্থাপনটা। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্রথমে শিক্ষার্থীদেরকে সেটা বোঝানোর জন্য আপনি মিনি লেকচারের মতো দিবেন। এরপরে শিক্ষার্থীদেরকে দিয়ে বেশি কাজ করাবেন, আপনি একজন সহযোগীর ভূমিকা পালন করবেন। এক সময় আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন লেকচার মেথডটাই বেশি হতো, সেটাকে এখন ছেড়ে দেওয়া যাবে না। তবে এখন পার্টিসিপেটরি মেথড হিসাবে শিক্ষার্থী ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন আর শিক্ষক করবেন এই কাজটা, আর শিক্ষার্থীরা পার্টিসিপেট করবে এবং তারা নিজেরাই অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে যদি আপনি কাজ করাতে চান সেই ক্ষেত্রে আপনি দল করার যে নিয়ম আছে সেই নিয়মটা পালন করবেন। দলের সদস্য সংখ্যা হবে 4 থেকে 8 জন, যেটা প্রয়োজন বা অবস্থার আলোকে করতে হবে। যখন পাঠদানের কাজ শুরু করবেন তখন তাদেরকে ওই সময় কিছু ছোটখাটো কোশ্চেন করতে থাকবেন। হ্যাঁ, প্রশ্ন এবং বর্ণনার সময় আপনি কি করবেন, প্রয়োজনীয় যে তথ্যটা আছে সেটা দিবেন, হ্যাঁ, এবং কঠিন জটিল শব্দগুলো লিখে দিবেন, বিশেষ করে বাংলা ইংরেজির ক্ষেত্রে। আর যে কথাটা আপনি বলবেন বোর্ডের ব্যবহারটা বেশি পরিমাণ করবেন, বোর্ডের ব্যবহারটা নিজেও করবেন, শিক্ষার্থীদেরকে কি করবেন যাতে তারা খাতায় লিখে সেই বিষয়ে উদ্বুদ্ধ করবেন, ঠিক আছে? এই কাজ করার পরে আপনি যখন আপনার উপস্থাপনের কাজটা শেষ হবে এবং সেখানে যা যা চাওয়া সেই কাজগুলো শেষ করতে পারবেন, এরপরে আপনি সর্বশেষ পর্যায়ে চলে যাবেন মূল্যায়ন, ইভ্যালুয়েশন বা মূল্যায়নের কাছে চলে যাবেন। এই জায়গাতে এসে আজকের দিনে আপনি আজকের ক্লাসে আপনি যা কিছু পড়িয়েছেন সেটার একটা অর্জিত জ্ঞান যাচাই করে নেওয়া, ঠিক আছে? আজকের এই পাঠ থেকে শিক্ষার্থীরা কি জ্ঞান অর্জন করেছে সেই বিষয়টা জানা করে নেওয়া। এই ক্ষেত্রে আপনাকে যাচাই করার জন্য কোশ্চেন করে জানতে হবে। তবে মনে রাখতে হবে এই পর্যায়ের কোশ্চেনগুলো হবে মোটামুটি ছোট ছোট, কয়েকটা কোশ্চেনের মাধ্যমে যদি আপনি দেখেন যে পুরো ক্লাস থেকে, তবে এই কোশ্চেন করার ক্ষেত্রে আপনারা কোশ্চেন করার পদ্ধতিটা অবলম্বন করবেন। শুধুমাত্র ভালো শিক্ষার্থী বলতে আমরা যাদেরকে বোঝাই তাদেরকে না, বরং ক্লাসের সব মেধা সম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইবেন। তাহলে আপনি আপনার দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন যে না, আমি যা করেছিলাম মোটামুটি আমি আমার অ্যাচিভমেন্টটা পেয়েছি। হ্যাঁ, তখন সেজন্য প্রশ্ন করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন। প্রশ্ন করার একটা পদ্ধতির নাম সেদিন ক্লাসে বলেছিলাম, যারা আছেন একটু বলেন তো সেই পদ্ধতিটার নাম কি? XYZ। XYZ। জি, অনলাইনে যারা আছেন আমার সহকর্মীবৃন্দ ট্রেনি টিচাররা শুনেছেন তো? এটা কিন্তু জানা থাকার কথা। XYZ হচ্ছে প্রশ্ন করার সুবিদিত পদ্ধতি, সেটা আমরা বোর্ডে সেদিন দেখিয়েছিলাম। তারপরে আজকের কাজ মোটামুটি শেষ। কাজের শেষ দিকে আমাদের কি আছে, হোমওয়ার্ক দেওয়ার বিষয় আছে। হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে সেখানে একটু এসে টাইপের কোশ্চেন যাতে হয়, অথবা অন্যভাবে দিতে পারেন, সেটা দেওয়া কোনো সমস্যা না। হোমওয়ার্ক দিবেন, শিক্ষার্থীরা হোমওয়ার্কটা লিখছে কিনা
আবার একটু মনিটরিং করবেন। এই কাজগুলো আপনারা করেন, তারপরও এগুলো বলা হচ্ছে এই কারণে আমরা যখন দেখি আমাদের সম্মানিত ট্রেনি টিচাররা যখন ফাইনাল প্র্যাকটিস টিচিং এ আছেন তখন ওরা এগুলো তালগোল করে ফেলেন, এরপরে কি করবেন কি করে পারছেন না। সেই জন্য এই কথাগুলো আপনারা যেমন ভাবে করেন ঠিক একইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে ধারাবাহিকভাবে লেসন প্ল্যানটা করেছিলাম সেই লেসন প্ল্যানটা আমি কি ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি কিনা। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি আজকে ক্লাস শেষ করেছেন, ক্লাস শেষ করে কি করবেন বলেন তো একটু স্যার একজন। ক্লাসের শেষ দিকে আমরা কি করি? জি প্লিজ, সবাই টিচার তো একটু বলেন না, বাড়ির কাজ স্যার দেওয়ার পরে কি করি আমরা? ধন্যবাদ জানিয়ে স্যার ক্লাস থেকে বিদায় হবো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে ধন্যবাদ জানিয়ে ক্লাস থেকে বিদায় হব। সবাই একমত তো আমাদের সাথে? একটা কাজ এরপরও বাকি থাকে সেটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই বোর্ডটা মুছে যাবেন। বিশেষ করে যখন আপনারা ফাইনাল প্র্যাকটিস টিচিং করবেন অবশ্যই বোর্ডটা মুছে যাবেন। যদি বোর্ড মুছে না যান তাহলে এখানে আপনার নাম্বার কেটে যাবে, যদিও শ্রেণীকক্ষে আপনি কি করেন সেটা তো আর সবাই দেখবে না। আর যদি বিষয়টা এমন থেকে যায় যে আপনি একটা গণিতের একটা অংশ করিয়েছেন, 1-2 লাইন রয়ে গেছে, সেটা শেষ করা যায় না, এটা বাই চান্স, সব সময়ের জন্য না, তখন আপনি একজনকে দায়িত্ব দিবেন যে এটা মুছে দিও। কারণ বোর্ড মোছাটা কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব, যদি তিনি এটা না করেন তাহলে তিনি দায়িত্ব অবহেলা করলেন। মোটামুটি এই হচ্ছে লেসন প্ল্যান সম্পর্কে আমার টুকটাক যা আমি মাথায় ছিল সেগুলো নিয়ে কথা বলেছি। এবার আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার XYZ এর পদ্ধতিটা একটু বিশ্লেষণ করেন, আমরা যারা অনলাইনে তারা তো এটা বুঝিনি। আপনার হাতে কি আছে, সামনে খাতা আছে? জি স্যার। জি এটা জানার কথা ছিল। হ্যাঁ, জি তাহলে আপনি একটা কাজ করেন, খাতায় একটা এক্স লেখেন, জি তারপরে ওয়াই লেখেন। জি স্যার লিখেছি। লিখেতে সবাই উদ্দেশ্য করে বলছি, প্লিজ যারা ছিলেন না, এটা একটা জটিল কোশ্চেন, সেটা একটু খেয়াল করলে হবে। তারপরে জেড লেখেন, ঠিক আছে? এবার জি। এক্স এর কোণা কয়টা দেখেন তো? 4টা স্যার। 4টা। 4টা কোণা, মাঝখানে একটা আছে কিনা? জি এক স্যার। জায়গায়। হ্যাঁ, তাহলে মাঝখানে আপনি একটা এক্স বিন্দু। এর হিসাব হচ্ছে প্রথমত ওই কোণা থেকে একজনকে কোশ্চেন করবেন, ওই কোণা থেকে একজন, মানে 4 কোণা থেকে 4 জন, মাঝখানে একজন। তাহলে আপনি কয়জন পারলেন? এক্স দ্বারা 5 জন হলো। অর্থাৎ ক্লাসরুমটাকে আপনি এক্স হিসাবে সাজান, 4 কোণা থেকে 4 জন, মাঝখান থেকে একজন। এবার ওয়াইটাকে সাজান, ওয়াইটাকে 2 মাথায় 2 জন, মাঝখানে একজন, নিচে এসে আরেকজন। যেটাতে 5 জন আসবে, প্রথম অ্যাঙ্গেলে একজন, উপর দিকে উঠতে আরেকজন, ডান দিকে এসে আরেকজন, আবার যখন বাঁকা হবে তখন আরেকজন, লাস্ট কোণে আরেকজন। এইভাবে যদি আপনি প্রশ্ন করেন ক্লাসে তাহলে মোটামুটি সব শিক্ষার্থীকে কভার করবেন, আপনি শুধু একদিক থেকে কোশ্চেনটা হবেন না। আমি কি বুঝাতে পেরেছি মিস? কে বলেছেন কথাটা? স্যার জি কোশ্চেনটা স্যার। কে করেছেন? একটু আমি বুঝাতেন স্যার। কিনা? যারা ক্লাসে ছিলেন জি স্যার। তাদেরকে তো আমি নিজে দেখিয়েছি, সরাসরি দেখিয়েছিলাম সেদিন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে স্যারেরা বা ম্যাডাম? কে যেন একজন স্যার হ্যান্ড রেজ করে? স্যার আবার একটু সামারাইজ করে দিতেন যদি লাস্ট কোনটা? আজকে টোটাল পাঠ ক্লাস? পরিকল্পনা। জি এতক্ষণ যেটা উপস্থাপন করলেন পাঠ পরিকল্পনার যে বিষয়টা একটু সামারাইজ করে আপনি সংক্ষেপে একটু বলে দেন। আচ্ছা ধন্যবাদ আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমরা লেসন প্ল্যান কাকে বলে বা লেসন প্ল্যান বলতে কি বোঝায়। ঠিক আছে, এটা আমি আর এখন আর ব্যাখ্যা দিব না। লেসন প্ল্যানটা শুরু কোত্থেকে হয়েছে কে, সেখানে বলছে জোহান ফ্রেডারিক হার্বার্ট, যিনি সর্বপ্রথম এই কাজ, ওই ভদ্রলোকের নামটা 2বার লেখা হয়ে গেছে, আমি স্ক্রিনে লিখছি তো, মোবাইলের 2-একটা শব্দ এদিকে হতে পারে, স্মার্টের মধ্যে এম এর জায়গায় এন হয়ে গেছে, এটা আপনারা সহজভাবে বুঝে নেবেন। আমাকে বকাঝকা করেন না, যেহেতু আমি মোবাইল স্ক্রিনে লিখেছি। তো তিনি যেটা করেছিলেন, তিনি 4টা স্টেপ চিন্তা করেছিলেন। একটা হচ্ছে ক্লিয়ারনেস, অ্যাসোসিয়েশন, সিস্টেম, মেথড। দেন তার পরবর্তী উত্তরসূরি জিলার এটাকে 5টা অংশ করেছেন: প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে পঞ্চসমান পদ্ধতি বলা হয় এটাকে। দেন মেইন স্ট্রিমে আমরা বর্তমানে যেটাতে করি সেটা হচ্ছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন বা ইভ্যালুয়েশন।
অ্যাপ্লিকেশন অবলিক ইভ্যালুয়েশন। এরপরে আমরা যেটা বলেছেন শিখন ফল কাকে বলে, লার্নিং আউটকামস, সেখানে আমরা সেটা বিষয়ে আলোচনা করেছি। এই লার্নিং আউটকামটা লিখতে হয় কিভাবে, শিখন ফলটা লিখতে হয় অ্যাকশন ভার্ব দিয়ে। সেই কথাগুলো অনেকগুলো বলেছে, বর্ণনা করতে পারা, ব্যাখ্যা করতে পারা, বলতে পারা, বিশ্লেষণ করা, এগুলো দিয়ে। আর এইগুলি লেখার ক্ষেত্রে আমরা স্মার্ট কৌশলটা অবলম্বন করব। স্মার্ট কৌশলের হিসাবটা হচ্ছে স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট, মেজারেবল যেটা পরিমাপযোগ্য সেটা, অ্যাচিভেবল অর্জনযোগ্য, রিয়েলিস্টিক বা বাস্তবিক, টাইম বাউন্ডিং বা সময়ানুগ। এরপরে আমরা লিসন প্ল্যানের বা পাঠ পরিকল্পনার গুরুত্ব বলেছিলাম বেশ কিছু, কাজের ধারাবাহিকতা, শিক্ষার সংযোগ, নির্দিষ্ট সময়ে কাজের সমাপ্তি, ত্রুটি বিচ্যুতি সংশোধন, যথাসময়ে উপকরণ ব্যবহার, শিক্ষকের আত্মবিশ্বাস সৃষ্টি, শিক্ষকের যথাযথ প্রস্তুতি, উপযুক্ত শিক্ষণ কৌশল নির্বাচন, শিক্ষার্থীদের আগ্রহ, মনোযোগ, প্রেরণা সৃষ্টি এবং অংশগ্রহণমূলক পদ্ধতির জন্য। এরপর আমরা মাঝখান দিয়ে আরো দুইটা বিষয় একটু এনেছিলাম, যেটা একটা হচ্ছে পাঠ পরিকল্পনা প্রণয়ের মূল নীতিগুলি, যেখানে শ্রেণীর কথা বলেছি, সময়, উদ্দেশ্য নির্ধারণ, পদ্ধতি নির্ধারণ, প্রশ্নধারা, জ্ঞান প্রয়োগ এবং সেটার আলটিমেটলি গোল কি সেটা। এরপরে আমরা লাস্ট যে বিষয়টা করেছি সেটা হচ্ছে একটা লেসন প্ল্যানের অংশগুলো কি কি, পরিচিতি, আচরণিক উদ্দেশ্য, শিক্ষা উপকরণ, প্রস্তুতি, উপস্থাপন, তারপরে হচ্ছে মূল্যায়ন। আজকে মোটামুটি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আর কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লাসটা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। জি, কোনো সমস্যা আছে কিনা আমরা যা করলাম আজকে, এতে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? আমরা কে কাউকে দেখিনি, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, দেখার তো সুযোগ নাই, সেজন্য আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ আপনাদের সময়কে ভালো রাখুক। ঠিক আছে, তো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।